This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা, আর ঠোঁটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয় হাজির, সঙ্গে সঙ্গে যে সমস্ত বিষয় আরও একটু গভীরে গিয়ে দেখব। সোজাসুজি প্রশ্ন করব আজ রোববার ঠোঁটকাটা। আমি শুভজিৎ। একটা প্রশ্ন দিয়েই শুরু করি বরং। যতটা গরজালো ততটা বর্ষালো কি? 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা, আর মাস চারেক পর 21-এর সমাবেশ। সেদিন ব্রিগেড রাজনীতির গর্জন শুনেছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে স্লোগানটা, ওই যে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। সেদিন গর্জন ছিল, আজ বর্ষণ, আক্ষরিক অর্থেই বর্ষণ। প্রতিবারই 21শে জুলাই বৃষ্টি হয় ঠিকই, এবারও বৃষ্টি হলো। আর বৃষ্টি মাথায় নিয়েই দলের কর্মীদের বার্তা দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার ছন্দে সমাবেশ শুনল, দেখল 21-এর আবেগ। 21 মানেই অঙ্গীকার, 21 মানে ভাষা, 21 মানে পথ চলা নবপ্রজন্মের দিশা, 21 মানে মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর, 21 মানে গণতন্ত্র, অধিকার সুমধুর, 21 মানে ভালো থাকা, ভালোবাসা, বেঁচে থাকার ভরসা, 21 মানে সংগ্রামী জীবন, আগামী দিনের আশা। এগুলো আমার লেখা, আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে। ওই দক্ষিণে খোলা জানালার হাত, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। বিপুল জয়ের পর বিরাট সমাবেশ প্রত্যাশিতই ছিল। শহর, শহরতলি, গ্রাম জমায়েত করলো ধর্মতলায়। রোদ উঠলো, আবার বৃষ্টিও পড়লো। বৃষ্টি ও রোদ্দুরের সেই প্রকৃতির খেলাই আবারও বদলে গেল রাজনীতির বার্তায়। শোনাই। আর বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম, তারপরে বক্তৃতা শেষ করছি। ঝড় এলো, বৃষ্টি এলো, বর্ষা এলো, দুর্যোগ এলো, আবার কেটে গেল। দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই ভয় পায়। ভয় পাবার জায়গা নেই, মনে রাখতে হবে আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, প্রতীকী। বিপুল জয়ের পর সমাবেশ, 21-এর সমাবেশ যত না সেলিব্রেশনের উচ্ছ্বাসের ছিল, বরং বার্তায় বেশিরভাগটা জুড়েই কিন্তু ছিল সাবধান বাণী। হ্যাঁ, সোজা কথা বলতে গেলে একটা শুদ্ধিকরণের সাবধান বার্তা কিন্তু পাওয়া গিয়েছে, মানে শুদ্ধিকরণের বার্তা পাওয়া গিয়েছে। একবার দেখুন এবং শুনুন। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে। এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরো বিনম্র, বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই, যার বিবেক আছে, যার আবেগ আছে। ওই দক্ষিণে খোলা জানালার হাত, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। বার্তাটা পড়তে পারলেন? 42-এ 29, তারপরেও সাবধানী বার্তা। আসলে বিপুল জয়ের পরেও কাঁটা হয়ে বিঁধছে শহুরে ভোটারদের যে মন বদল হয়েছে সেই বিষয়টা। পরিসংখ্যানিত বলছে যে 121টি পুরসভার মধ্যে লোকসভা ভোটের নিরিখে
69 মানে 69টিতে এগিয়ে বিজেপি। তারপরে তো একের পর এক ঝাঁকুনি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রশাসনিক বৈঠক করেছেন, বারবার জনপ্রতিনিধিদের তিনি বার্তা দিয়েছেন লোভ করবেন না, কিন্তু চোপড়ায় জেসিবি, আড়িয়াদহের জয়ন্তকান্দে তাতে দলের মুখ অনেকটাই পুড়েছে। সেখানে জেসিবি জয়ন্তদের সঙ্গে তৃণমূলের নেতাদের ওঠা বসাই তো বিরোধীদের হাতিয়ার হয়ে উঠেছে। ফলে জয়ন্তরা এখন শ্রীঘরে, আপাতত শ্রীঘরে, কিন্তু ছোঁয়াচ এড়ানো যাচ্ছে কই বলুন। আর তাই এই বিপুল জয়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা যাচ্ছে সাবধানী বার্তা। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। শুনলেন, বিত্তবান চান না, বিবেকবান চান। কি বুঝলেন? এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, সেই নোটবুকেই তো লিখলো রাজনীতি। কিন্তু নোটবুকের পুরনো পাতা উল্টিয়ে বিরোধীরা তখনও চাঁচা ছোলা, স্ট্রেট কাট। এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে। হক বাস্তে গা উজাড় হওয়ার মতো অবস্থা হবে। গোটা তৃণমূলটা তো বিত্তবানেই ভর্তি। এবং শুধু তাই নয়, আঙুল ফুলে কলা গাছ যাকে বলে, তার যদি বাস্তবিক উদাহরণ দেখতে হয় তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে হবে। এরকম মোদিও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে। আজকাল সব আশ্রম খোলে না, বাবা সব আসারাম বাপুর মতো আর কি। মন্ত্রীদের, নেতাদের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে, বাংকার থেকে টাকা বেরোলো কোত্থেকে? যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক। পার্টির সিস্টেমটাই এমন যে চুরি করো টিকে থাকো পার্টি। পার্টির নামটাই তাই, তোলামূল পার্টি। এরা পয়সা তোলা ছাড়া থাকতে পারবে। আমি বারবার বলছি, উনি যেটা বলছেন তাহলে বুঝে নেবে। সি যে প্যাথোলজিক্যাল লায়ার। যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন। আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন। খুব সহজ করে বললেন। কি বৃষ্টি গায়ে লাগলো, এত একবার চান করে নেব, ধুয়ে যাবে। কিন্তু নোংরা যদি গায়ে লাগে, মনে লাগে, সেটা কিন্তু ধোয়া যায় না। নোংরা লাগলে ধোয়া যায় না। আসলে 26-এর আগে রাজনীতির এই নোংরাটাই সাফ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো জয়ের পরেও সেলিব্রেশনের বার্তা কম, উল্টে তৃণমূল নেত্রীর মুখে শোনা যাচ্ছে সাধু সাবধান, এই ধরনের বার্তা। কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ওনাকে যদি দুর্নীতি দূর করতে হয়, ওনার ঘরের দুর্নীতিবাজটাকে প্রথমে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। উনি কাকে গ্রেপ্তার করেছেন? উনি প্রশাসনিক সভায় দাঁড়িয়ে যে ব্যক্তিকে প্রতিষ্ঠিত বোমাবাজ বলেছেন, তোরা তো শুধু বোমাবাজিস বলেন, তাকে তো তিনি পরবর্তীকালে বিধায়ক করেছেন। নারাদার.com-এ হাতে হাতে তৃণমূলের মেয়র, এমপি, মন্ত্রী যখন টাকা নিচ্ছে দেখা গেছিলো, তোয়ালে মুড়ে নিচ্ছে, কেউ স্যান্ডো গেঞ্জি পরে নিচ্ছে, কেউ কাগজে মুড়ে নিচ্ছে, কেউ পেছনে লুকোচ্ছে, কেউ সামনের পকেটে ঢোকাচ্ছে। তখন তিনি বলেছিলেন আগে জানলে টিকিট দেবো না। তারপর তো জানলেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এমনিতেও আপনার 7 কুল গিয়ে 1 কুলে ঠেকেছে। এমনিতেও আপনার কাছে কত রাজনৈতিকভাবে আর কত সময় আছে, আর তো 1.5 বছর। অন্য আরেকটা ডায়লগ, বরঞ্চ এটা তার বদলে বলি যে 700 চুয়া থাকে বিল্লি চালে আজ। এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ, মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। দলের সুপ্রিমো বললেন, তার আগেই আবার বলে গিয়েছেন দলের নাম্বার 2। এই তো জুন মাসের কথা বলছি। ভোটের ফল বেরোনোর পরই ছোট্ট বিরতিতে গেলেন শাসক দলের নাম্বার 2
জল্পনা বাড়ল যে 21শে জুলাইয়ের সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা। 21-এর সমাবেশে ভীষণভাবে উপস্থিত দলের সেনাপতি। বিরতি কাটিয়ে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে অ্যাকশনের কথা। আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। ফলে হাতে রইল 3 মাস। তাহলে 3 মাসে কি দলের নিচু স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত রদবদল হবে? 21-এর সমামঞ্চে দাঁড়িয়ে কি সেই বার্তাটাই দিতে চাইলেন বা দিলেন দলের সেনাপতি? আসলে মোদ্দা কথা হলো 24-এর এই 21-এর মঞ্চে দাঁড়িয়ে শাসকের নজরে 26-এর বিধানসভা। এই কথার বলার অপেক্ষা রাখে না। আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। 24-এর বিপুল জয়ের পরেও সাবধানী বঙ্গের শাসক। সেই জন্যই কি শাসক সেনাপতিকে বলতে হচ্ছে আত্মতুষ্টির কোনো জায়গা নেই? দলের ভোটের ফলাফলের কাঁটা ছেঁড়া চলছেই, আর তার নিরিখে আগামী 3 মাসের মধ্যে তৃণমূল স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত ব্যাপক রকম রদবদল আসছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। 24-এর লোকসভায় শহুরে ভোটের অঙ্কেই কি সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল? আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। বার্তাটা স্পষ্ট, হয় কাজ করুন, নয় সরে পড়ুন। কোথায় কোথায় ঘাটতি, কোথায় কোথায় খামতি, আর কেন সেই ঘাটতি হচ্ছে সেগুলি খুঁজে বার করে নিরসন করবার উদ্যোগও নিচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তায় সেই কথাটি কিন্তু স্পষ্ট হয়ে গেল। কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021-এর থেকেও বড় হয়, 2024-এর থেকেও বড় হয়। এই আমাদের শপথ নিয়ে আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরতে হবে। তো ওনাকে বলছি থাকলে চ্যালেঞ্জটা নিন না, তো ক্ষমতা থাকলে সেন্ট্রাল বাহিনী দিয়ে ছাপ্পা ছাড়া ভোট করিয়ে দেখান, দেখি কত মানুষের ভালোবাসা আপনার এবং আপনার দলের প্রতি আছে। ছুটি থেকে এলে বলে সবে এখনো আমেজ কাটেনি, সুইজারল্যান্ডের আমেজ কাটুক, তারপর বলবো অনেক কিছু। আগামী দিন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দেখা হবে, দেখা হবে, লড়াই হবে, লড়াই হবে। মুদ্রা কথা হলো জো জিতা ওহি সিকান্দার। কিন্তু সিকান্দার হয়েও কোথাও কোথাও চিন্তা তো রয়ে গিয়েছে। যেমন ধরুন শহুরে ভোট, যেমন ধরুন উত্তরবঙ্গের ফল। এরকমই অনেক চিন্তাই শাসক দলকে ভাবাচ্ছে। এবার কোচবিহারে তৃণমূল কংগ্রেস জিতেছে। 21-এর মঞ্চে প্রথম বক্তা ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তবে কথায় কথায় কিন্তু উঠে আসছে সেই উত্তরবঙ্গের চিন্তার কথা। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা, জনপ্রতিনিধিদের কাজ করে যেতে হবে, কাজই তফাৎ গড়ে দেবে। আর সেই কথা বলতে গিয়েই বললেন দলের নাম্বার 2 কি বলছেন, শোনাই আপনাদের। যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। এটাই পার্থক্য। যারা ভোট দিয়েছেন তাদের জন্যও কাজ, যারা দেননি তাদের জন্যও কাজ। কি বুঝলেন? কাউকে টার্গেট করলেন কি? এই তো 17 তারিখ, একটু স্মৃতিতে চাপ দিই আমরা। সেদিন বিজেপির বৈঠক ছিল, আর সেখানেই তো প্রসঙ্গটা উঠেছিল শাসক সেনাপতির নিশানায় কে। হ্যাঁ, শুনুন আরো একবার। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। আমরা মানব সেবায় বিশ্বাস করি, আমরা ধর্ম বাড়িতে করি, আমরা মসজিদ, মন্দির, গুরুদ্বারায়, বাড়িতে, পুজো স্থানে, ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ
हम उनका साथ सबका विकास बंद करो। কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমি গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমার এক্সপ্রেশনটা এটাই ছিল, শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে, সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। কি বুঝলেন? বিরোধী দলনেতার উষ্মার জায়গা সংখ্যালঘু ভোটের অপ্রাপ্তি, আর সেই ভোটেই বলিয়ান বঙ্গের শাসক। কিন্তু মালদায় কি হলো? মালদা দক্ষিণে সংখ্যালঘু ভোট 52%, আর মালদা উত্তরে 42%। তবু সেই ভোট ঘরে এলো কই? সেই আক্ষেপের সুরই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা গিয়েছে। উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন। আক্ষেপের নাম মালদা। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই মালদা শোনা গেল, মানে মালদার সংখ্যালঘু ভোট না পাওয়া, এবং সেই জায়গাটা বোধহয় সেক্ষেত্রে প্রচ্ছন্নে রয়ে গেল। তো আমাদেরই দুর্ভাগ্য, একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। গুলি চললো কেন মানিকচকে? বিদ্যুৎ দিচ্ছেন না কেন 2 মাস ধরে? বলেছে না শাস্তি, এই যে বুলডোজার নিয়ে ঘর ভাঙবে, কোথায় যে ভাঙবে, যারা ভোট দেয়নি তাদেরকে শাস্তি করে দেবো। এটা কি নরম হওয়া হলো না গরম হওয়া হলো? কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবোই, এই বিশ্বাস আমার আছে। হেরেছি সেটা আমাদের নিজেদের ভুল ত্রুটি, আমাদের সাংগঠনিক দুর্বলতা, সেই সব কারণে। কিন্তু মালদার আমার আপনার খাওয়া হলো না গো দিদি, আটিটাই থাকবে আপনার জন্য। উনি আমসত্ত্ব খাবেন না ওনাকে আমসত্ত্ব করা হবে, সেটা তো দেশের জনগণ ঠিক করবে। এখন থেকে 26 কথা বলছেন কেন? বেল পাকবে, তার জন্য কাকা অপেক্ষা করে থাকবে। যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন। হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘাম এরে তুই বাঁচা। রবীন্দ্রনাথও গিয়েছিলেন নবীনের জয়গান। আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা, আয় দুরন্ত আয় রে আমার কাঁচা। এই সমাজ সভ্যতা বলুন, সংস্কৃতি বলুন, নবীনদের হাত ধরেই এগিয়েছে। লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে নবীনদের পক্ষে সওয়াল করেছিলেন, বলেছিলেন রাজনীতিকদের বয়সের ঊর্ধ্বসীমা থাকা দরকার। আমি মনে করি এটা অভিষেক বলেছিলেন। তিনি যে অনড় বোঝা গিয়েছিল নির্বাচনী প্রচারেও, মানে তার এই চিন্তা ভাবনায় তিনি যে অনড়। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কারো প্রচারেই কিন্তু দলের সেনাপতি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। নেত্রীর ইচ্ছেতেই তারা টিকিট পেয়েছিলেন। আজ ধর্মতলায় 21-এর মঞ্চে তৃণমূলের সেই সেনাপতি নবীন প্রবীণ সামঞ্জস্যের কথা বললেন। হ্যাঁ, একই বৃন্তে দুটি কুসুম, ব্যালেন্স। অবাক হচ্ছেন? খানিকটা দেখুন। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের রাম নেত্রীর লড়াই, 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে, সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা, দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। তৃণমূলের সেনাপতি বলছেন নতুনদের নিয়ে পথে নেমে দলকে শক্তিশালী করার দায়িত্ব নিতে হবে প্রবীণদের। তাহলে দলে প্রবীণদেরও যে প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি, সেটাই কি বোঝাতে চাইলেন বা নিজে বুঝলেন অভিষেক?
সুদীপ, সৌগত, কল্যাণ 3 প্রবীণই কিন্তু জিতেছেন। নবীন প্রবীণ দ্বন্দ্ব ভুলে সুপ্রিমোর কথাতেই শেষে একমত হলেন কি? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আরে কিসের বয়স? এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস, আমার 70 বছর বয়স হলে। মানুষের মনের কি কোনো বয়স আছে? আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেলে 75, 75, 80 হলে আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে। আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। নতুন তৃণমূল মানে এই না যে যাদের বয়স 20, 22, 25, 26, 30 তারাই খালি দল করবে। দলে অনেক বর্ষিয়ান নেতাদের দরকার, প্রয়োজন। আমি চাই ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিন তাদের ওপরই রাজত্ব থাকবে। বাট প্রবীণদের সম্মান জানিয়ে, পুরনোদের সম্মান জানিয়ে নবীনদের আগমনকে আমি সম্মান জানাই। দলের ভেতরে নবীন প্রবীণ দ্বন্দ্ব উস্কে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার তুঙ্গে উঠেছিল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির এক মন্তব্যকে কেন্দ্র করে। তৃণমূলে নবীন প্রবীণ স্পষ্টতই আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছিল। মমতা শিবিরের পাল্লা ঝুঁকেছিল প্রবীণদের দিকে। বিতর্কে নিজেকে গুটিয়ে নিয়ে দলের সেনাপতি বলেছিলেন যে নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মনোনিবেশ করবেন তিনি। নিজের সেই কেন্দ্রের রেকর্ড মার্জিনে জিতে শহীদ মঞ্চ থেকেই বিজেপিকে খোঁচা দিলেন তিনি। বিজেপির বাড়া ভাতে তিনি ছাই দিয়েছেন। আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা, বোন, ভাইদের যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে, যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে 3 নম্বর হবে, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা 7,10,900 ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন। দেখুন, নির্লজ্জ কানকাটা হলেই মানুষ এই ধরনের কথা বলতে পারে। 7 লক্ষ ভোটে কীভাবে জিতেছেন উনিও জানেন, আমরাও জানি, নির্বাচন কমিশনও জানে। এবং এতটাই নির্লজ্জ যে এই যে লুটে নেওয়া ভোট, 7 লক্ষের বেশি ভোটে জেতার মতো কাজ কি ডায়মন্ড হারবারে কিছু হয়েছে? এখনও তো গেলে জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়, এখনও গেলে কোনো পরিষেবা নেই সেখানে, রাস্তাঘাট অত্যন্ত খারাপ। তো 7 লক্ষ টাকার কাজ হয়েছে কিনা সন্দেহ তো মনে হয় আমার। আচ্ছা, শুধু ভোট লুট করে 7 লক্ষেরও বেশি মার্জিনে যেতে যায়? বিজেপি কেন্দ্রীয় বাহিনী ছিল, নির্বাচন কমিশনও ছিল, তারপরেও বিজেপি মনে করে একজন প্রার্থী শুধু ভোট লুট করেই জেতার মার্জিন 7 লক্ষে নিয়ে চলে গেলেন। জনগণের সমর্থন ছাড়া এটা সম্ভব? প্রতিপক্ষের শক্তিকে খাটো করতে গিয়ে কি বিজেপির বঙ্গব্রিগেড নিজেদের দুর্বল করে ফেলছে? দলের ত্রুটি বিচ্যুতিগুলো তাদের কি চোখে পড়ছে না, নাকি বিজেপি সত্যিই বিশ্বাস করে ভোট লুট করেই তৃণমূল 29টা আসন? লোকসভায় 29 আর রাজ্যসভায় 13, 29 আর 13 42। আপনারা গর্বিত হবেন শুনলে, গর্ব অনুভব করবেন। রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের 3য় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস। যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করব, জেলে ঢুকিয়ে দেবো, হাওয়া করে দেবো, সাফ করে দেবো, তারা আজকে নিজেরাই সাফ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অতই দম থাকে, রাজনৈতিকভাবে নিজেকে যদি সমর্থবান মনে করেন, এক কথার ছেলে অমুক তমুক সব বলছেন, তো ওনাকে বলছি থাকলে চ্যালেঞ্জটা নিন না। তো ক্ষমতা থাকলে সেন্ট্রাল বাহিনী দিয়ে ছাপ্পা ছাড়া ভোট করিয়ে দেখান, দেখি কত মানুষের ভালোবাসা আপনার এবং আপনার দলের প্রতি আছে। বিজেপির নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট দেবো। এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি। তারা ভুলে গেছিল ইডি আর সিবিআইয়ের হাতে যে স্ক্রু ড্রাইভারটা আছে, তার থেকে মানুষের হাতে স্ক্রু ড্রাইভার আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি। দেখুন, যে চুরি করবে তাকে সিবিআই ইডি ডাকবেই, সে তিনি যত বড় পরিবারের লোক হন বা এক কথার ছেলে হন, যাই হোক না কেন। এটা মাথায় রাখবেন, নরেন্দ্র মোদীর সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতিতে বিশ্বাস করে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল আব কি বার 400 পার, 240-এ থেমে গেছে। যারা বাংলায় বলেছিল
इस बार 200 पार 70-এ তাদের অশ্বমেধের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আটকে দিয়েছে। দেখুন, এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে, এমনকি আমার কাছে ডকুমেন্টস পৌঁছেছিল যে মুরগা ভাত এই হেডিংয়ে আইপ্যাকের টিম বেশ কিছু মানে সব এলাকায় পঞ্চায়েত লেভেলে এক একজন করে লোক ঠিক করেছিল। তাদেরকে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের নোডাল মুরগি অফিসার, যিনি মুরগা ভাত খাওয়াবে আর কি। তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এবং অ্যামাউন্ট ছিল 15,000 টাকা। আমার কাছে লিস্ট আছে আমার লোকসভার, যে কাদের কাছে টাকা গেছিল 15,000 টাকা করে মুরগা ভাত খাওয়ানোর জন্য। 22-এ মানে 2022-এ 21শে জুলাইয়ের সভার পরদিনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযানে গিয়েছিল ইডি। আজ সেই পার্থর কথা বলে 21-এর মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে টেনে আনলেন। পার্থ গ্রেফতার হলে ধর্মেন্দ্র গ্রেফতার নয় কেন? কেন কেন্দ্রের দ্বিচারিতে প্রশ্ন তুললেন তিনি। 21শে জুলাই 2022 সালে 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা পর্যন্ত এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ তুলতে পারেনি যে আমাদের কেন্দ্র সরকার যুক্ত। যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। উনি বলতে পারেন তখনই যদি উনি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার করা হোক, এটা যদি বলতেন। নিজের বেলা আনো খাই, পরের বেলা আল্লাহর দোহাই বললে হবে না। তাহলে বলতে হবে চোর ধরো জেল ভরো, যেটা আমরা বলছি। সব অপরাধীকে ধরতে হবে। ইডি শুধু ভোটের আগে অভিষেককে ডাকবে, ভোটের পরে ডাকবে না, সেটাও হবে না। ব্যক্তি বা বংশ বা ধর্ম বা দল দেখে আলাদা হবে না। দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। উনি বোঝেন না, হয়তো না বুঝতে পারলে পরে আসুন বুঝিয়ে দেবো ভালো করে।